মাধবী ভট্টাচার্যের লেখা গল্প ভ্রান্তি। সৌম্য এখনও দুপুরের খাবার খেতে আসেনি। ঘড়ি দেখলেন পারমিতা, 2:30 বাজে প্রায়। অন্যদিন 2টোর মধ্যেই এসে পড়ে। বিদিশাকে গলা চড়িয়ে ডাকলেন, সৌম্য এখনও এলো না যে বিদিশা? বিদিশা দরজার কাছে এসে দাঁড়ালো। কি জানি মা, বার কয়েক ফোন করেছিলাম, কেটে দিল। বোধহয় দোকানে কাস্টমারের ভিড়। পুজো আসছে, এই সময়ে ভিড় বেশি হওয়ারই কথা। সেই সকালে 2টো রুটি আর তরকারি খেয়ে বেরিয়েছিল ছেলে। খিদে চেপে কাজ করছে নির্ঘাত, টিফিনও তো নিয়ে যায় না। সে ওই বাড়ি এসে খেয়ে যাবে, সেই কবেকার অভ্যেস। ওর বাবাও তাই করত। দীর্ঘশ্বাস ফেলে বললেন, আর একবার ফোন করে দেখো। দেখছি, সরে গেছে বিদিশা। ছেলের বিয়ে দেবার আগে বেশ চিন্তায় ছিলেন পারমিতা। ছেলে ছাড়া আর কে আছে তার? সৌম্য কলেজ থেকে পাশ করে বেরোতে না বেরোতেই চলে গেল ওর বাবা। তখন থেকে কাপড়ের দোকানটার ভার নিজের কাঁধে তুলে নিয়েছিল সৌম্য। বলতে নেই, বাবার চেয়েও ভালো কাজ করছে। কয়েক বছরেই দোকানটার উন্নতি হয়েছে বেশ। তবে এর জন্য সৌম্যকে খাটতে হয় প্রচুর। নিজে পছন্দ করে বিদিশাকে বিয়ে করেছে সৌম্য। মেয়েটাকে যেদিন নিয়ে এলো দেখাতে, বেশ ভালোই মনে হয়েছে। অবশ্য ওপরে ওপরে ভালো মনে হলেও ভেতরে ভেতরে কেমন কে জানে। কায়দা করে সৌম্যকে পারমিতা থেকে আলাদা করে দেবে না তো? কি করে বাঁচবেন তখন? বিয়ের পর বিদিশার আচার আচরণ দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিলেন। এই মেয়ে ঘর ভাঙার মেয়ে নয়। বিদিশার মা নেই, বাবার কাছেই মানুষ। স্ত্রীর মৃত্যুর পর আর বিয়ে করেননি ভদ্রলোক। একা হাতে মেয়েকে বড় করেছেন। এ বাড়িতে এসে বিদিশা বলেছিল, এতদিন বাবা ছিল, এবারে মাও পেয়ে গেলাম। সৌম্য হাসতে হাসতে বলেছিল, কোথায় মা পেলে তুমি? বিদিশা তাকিয়েছিল পারমিতার দিকে। কেন? ওই যে মা বসে আছেন। এ তো আমার মা। তোমার মা আবার কবে থেকে হলো? সৌম্য হয়তো মজা করেই বলেছিল, কিন্তু বিদিশার মুখ অন্ধকার হয়ে গেছিল। অস্পষ্ট বলেছিল, তোমার মা আমার মা নন? পারমিতা ধমক দিয়েছিলেন ছেলেকে। তুই চুপ কর সৌম্য, ওর কথায় কান দিস না বিদিশা। আমি তোরও মা। আমিও একটা মেয়ে পেয়েছি এতদিন পর। মেঘ কেটে গিয়ে খুশিতে ঝলমল করে উঠেছিল বিদিশার মুখ। সেদিকে তাকিয়ে বুকটা মায়ায় ভরে গিয়েছিল পারমিতার। মেয়েটা মাকে হারানোর দুঃখ ভুলতে চাইছে পারমিতাকে মায়ের জায়গায় বসিয়ে। কতটা পারবেন ওর মা হয়ে উঠতে জানেন না। তবে মেয়েটা যেন তার কারণে কখনো দুঃখ না পায়। ঘুমিয়ে পড়েছিলেন পারমিতা। ঘুম ভাঙল বেল বাজার আওয়াজে। সৌম্য এলো নাকি বিদিশা? গলা চড়িয়ে জিজ্ঞেস করলেন পারমিতা। হ্যাঁ মা। বিদিশা সাড়া দিল। তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠলেন পারমিতা। এগিয়ে গেলেন বাইরের ঘরের দিকে। সৌম্য জুতো ছেড়ে রেখে ঘরে ঢুকতে ঢুকতে মাকে দেখে বলল, তুমি আবার উঠে এলে কেন? ঘুমো গিয়ে, যাও। তোর খেতে আসতে এত দেরি হলো যে? কাজ ছিল মা। তাই বলে না খেয়ে কাজ করবি? একবার এসে খেয়ে চলে গেলেই তো পারতিস। হুট করে এভাবে আসা যায় না। কাজ কিছু গুছিয়ে রেখে তাই এলাম। সৌম্য হাত মুখ ধুয়ে এসে বসলো খাবার টেবিলে। জামা ছাড়েনি। খেয়েই আবার বেরিয়ে যাবে। এমনিতে বাড়ি এসে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে তবেই বেরোয়। কাজের চাপে সেটা হচ্ছে না বুঝতেই পারছেন। ছেলের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে বুকটা মোচড়ায় পারমিতার। 20-21 বছর বয়সে বিকম পাশ করার পর থেকেই সংসারের জোয়াল কাঁধে টেনে নিয়েছে ছেলে। বাবার ছায়া মাথা থেকে হঠাৎ করে সরে যাওয়াতে অন্যদিকে তাকানোর আর সময় ছিল না। তবুও এটা ভেবে স্বস্তি হয়, একটা সুন্দর জীবন পেয়েছে ছেলেটা। দোকানটা ভালো চলছে। ভালো একটা মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে পেয়েছে। বিদিশা খাবার গরম করে নিয়ে এসেছে। ছেলের ঘামে ভেজা শার্টের দিকে তাকিয়ে পারমিতা বললেন, শার্টটা পাল্টে এলে ভালো হতো। সময় নেই মা। পারমিতা ছেলের থালায় ভাত তরকারি বেড়ে দিতে থাকেন। সৌম্য কেন খুসখুস করে বুঝতে পারেন না। বলেন, খাওয়া শুরু কর বাবা। তুমি বিশ্রাম করো মা, ও আছে তো। তুমি কেন মিছে মিছি কষ্ট করছো? সৌম্যর চোখে বিরক্তির ছাপ।
স্পষ্ট দেখতে পান পারমিতা। ছেলে এই মুহূর্তে বউকে কাছে চাইছে, মাকে নয়। মায়ের উপস্থিতি পছন্দ করছে না সে। উঠে যান পারমিতা। ক্লান্ত পায়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়েন। কিন্তু ঘুম তো আসে না চোখে। শুধু মনে হয় কিছু একটা হারিয়ে ফেলছেন। বাইরে থেকে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু মনে মনে স্পষ্ট অনুভব করছেন ক্ষতির পরিমাণটা। বিছানায় এপাশ ওপাশ করতে করতে পারমিতার মনে পড়ে কদিন আগেও সৌম্য দোকান থেকে খেতে এলে সামনের ঠায় বসে থাকতেন। খেতে খেতে সৌম্য কত গল্প করত। পারমিতা নজর রাখতেন ছেলে যাতে ঠিকমতো খায়। কিন্তু এখন সৌম্যর আর দরকার নেই মাকে। পারমিতার জায়গায় এখন বিদিশা বসে থাকে সৌম্যের খাবার দিকে নজর রাখতে। এটাই হয়তো নিয়ম। কিন্তু মন মানতে চায় না। বিনা কারণেই বিদিশার উপর রাগ জমে উঠতে থাকে। সৌম্য খাচ্ছিল। বিদিশা চাপা গলায় বলল, মাকে চলে যেতে বললে কেন? কেন, কি হয়েছে তাতে? খেতে খেতে সৌম্য অবাক চোখে তাকালো। মায়ের মন খারাপ হয়েছে, মুখ দেখে বোঝোনি? মন খারাপ কেন হবে? তুমি তো আছোই। মায়ের বসে থাকার দরকার নেই তো কোনো। মা বিশ্রাম করুক, তাই তো বললাম। সৌম্যের দু চোখে বিস্ময়। কিন্তু মা এতদিন যা করে এসেছে, হঠাৎ করে সেই নিয়ম পাল্টে দিচ্ছ, সেটা কি ঠিক? এতদিন তুমি ছিলে না, এখন তুমি আছো, নিয়ম তো পাল্টাবেই। সেই জন্যই তো মায়ের আরও খারাপ লাগছে। তার মনে হতেই পারে আমাকে পেয়েছো বলেই তোমার আর মাকে প্রয়োজন হয় না। তিনি কষ্ট পান সৌম্য, বোঝো না কেন? তোমার যত উদ্ভট চিন্তা। মা মিছে মিছে কষ্ট পাবে কেন? দাও, লাউ চিংড়িটা আরেকটু দাও। বিদিশা বোঝে সৌম্য ব্যাপারটা বুঝতেই পারছে না। মায়ের ভালোবাসার প্রতি অগাধ ভরসা ওর। ওর বিশ্বাস মা কিছুতেই ওকে ভুল বুঝবেন না। কিন্তু কখনো কখনো বিশ্বাসেও চির ধরে, জন্ম নেয় সংশয়। সময় থাকতে সংশয় দূর করে দেওয়াই তো বুদ্ধিমানের কাজ। অন্তত মাকে এটা বোঝানোই যায় সৌম্যের কাছে তার প্রয়োজন আগের মতোই আছে। বিদিশা এসেছে বলেই পাল্টে যায়নি সব কিছু। খেয়ে দিয়ে বেরিয়ে গেছে সৌম্য। আজ ফিরতে একটু রাত হবে বলে গেছে। এঁটো বাসনগুলো রান্নাঘরের সিঙ্কে রেখে এসে টেবিলটা মুছে নিল বিদিশা। এখন আর কিছুই করার নেই। ঠিকেঝি নমিতা 5:30টায় আসবে। তারপর চা করবে। আপাতত একটু ঘুমিয়ে নেওয়াই যায়। শুতে যাবার আগে শাশুড়ি মায়ের ঘরে উঁকি দিল। তিনি পাশ ফিরে শুয়ে আছেন। ঘুমিয়ে পড়েছেন নিশ্চয়ই। নিশ্চিন্ত হয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল বিদিশা। পারমিতা ঘুমাননি, কিংবা ঘুমোতে পারেননি। চোখ বন্ধ করলেই সৌম্যের দু চোখের বিরক্তি দৃষ্টি ভেসে উঠছে। ছেলের আর মাকে দরকার নেই। মা কাছে ঘেঁষার চেষ্টা করলে বিরক্তি হয় ওর। একদিন বুঝি মাকে এই বাড়িতে দেখতেও ভালো লাগবে না আর। কোনো এক বৃদ্ধাশ্রমেই হয়তো শেষ জীবনটা কাটবে পারমিতার। ভাবতেই শিউরে ওঠে সারা শরীর। এক অচেনা জায়গায় অচেনা লোকজনের সাথে শেষ দিনগুলো কাটানোর কথা ভাবতেই পারেন না। নিঃশব্দ অকারণ অশ্রুতে গাল ভিজে যায় তাঁর। বেল বাজতে ধর্মড়িয়ে উঠে বসে বিদিশা। ধীরে ধীরে ঘুম কেটে গিয়ে মাথা পরিষ্কার হয়ে এলো। বুঝতে পারল সন্ধে নামছে বাইরে। ঘড়িতে দেখল 6টা বাজে। নমিতা এখনো এলো না। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিতেই নমিতা ঘরে ঢুকল। কি নমিতা দি, এত দেরি হলো তোমার? কোথায় দেরি? নমিতা রান্নাঘরে ঢুকতে ঢুকতে বলল। কথা না বাড়িয়ে নমিতা কাজে লেগে যেতে শাশুড়ি মায়ের ঘরে গেল বিদিশা। তাকে ডেকে তুলতে হবে। ঘুম ভেঙেছে পারমিতার। উঠে বসেছেন বিছানায়। বিদিশা হাসি মুখে বলল, মা এসো, তোমার সিরিয়াল শুরু হয়ে যাবে তো। আমি চা করে আনছি। তারপর দুজনে একসাথে বসে টিভি দেখব। জবাব দিলেন না পারমিতা। অকারণ অশ্রুরা কখন শুকিয়ে গেছে। তারপর ঘুমিয়েও পড়েছিলেন। কিন্তু একটা মন খারাপের ভাব এখনও ছড়িয়ে আছে বুক জুড়ে। চায়ের সাথে কি খাবে মা? চলে যেতে যেতেও দাঁড়িয়ে পড়ল বিদিশা। যা খুশি। দায়সারা উত্তর দিলেন পারমিতা। মুড়ি মেখে দেব, নাকি কুচোর নিমকি খাবে? কাল সৌম্য নিয়ে এসেছিল 1 প্যাকেট। পারমিতা অন্যমনস্ক, জবাব দিলেন না। বিদিশা আবার জিজ্ঞেস করল, মুড়ি মাখা খাবে নাকি কুচোর নিমকি খাবে মা? দে না, যা খুশি।
এত ন্যাকা ন্যাকা প্রশ্ন করিস কেন? আচমকা চেঁচিয়ে উঠলেন পারমিতা। ভেতরের অসন্তোষ কিছুতেই চেপে রাখতে পারছেন না। বিদিশা একটু থতমত খেয়ে গেল। তারপরেই নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। চলে গেল বিদিশা। পারমিতার এখন খারাপ লাগছে। মেয়েটা কষ্ট পেল নিশ্চয়ই। কিছুতেই নিজেকে সামলাতে পারছেন না। সৌম্যের ব্যবহার দিন দিন পাল্টে যাচ্ছে। তা সহ্য করতে কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। বাথরুমে গিয়ে চোখে মুখে জল দিয়ে বসার ঘরে গিয়ে বসলেন। টিভি চলছে সামনে, কিন্তু তার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। প্রিয় সিরিয়ালও অসহ্য লাগছে। বিদিশা চা বসিয়ে মুড়ি মাখার জন্য শসা, আদা, লঙ্কা কাটছিল। মনটা খুব খারাপ হয়ে আছে ওর। মায়ের মন ভালো নেই, আর এর জন্য সৌম্যই দায়ী। কেন যে সৌম্যটা এমন করে, হাজার বোঝালেও বুঝতে চায় না কিছু। 2 কাপ চা আর বাটিতে মুড়ি মাখা নিয়ে বিদিশা বসার ঘরে সেন্টার টেবিলে রাখল। ও থমথমে মুখের দিকে তাকিয়ে পারমিতার মায়া হলো। তিনি হাত বাড়িয়ে ছেলের বউকে কাছে ডাকলেন। আয় মা, আমার পাশে এসে বস। বিদিশা চুপচাপ এসে বসল তার গা ঘেঁষে। তিনি বিদিশাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন, আমি ওভাবে বলেছি বলে মন খারাপ করেছিস? শরীরটা ভালো লাগছিল না রে, তাই হয়তো একটু বাজেভাবে বলে ফেলেছি। তুই কষ্ট পাস না মা? বিদিশা ম্লান হাসল মাতৃসমার শাশুড়ির দিকে তাকিয়ে। কষ্টে কান্না চেপে রাখছিল ও। বুকের ভেতরে তোলপাড় ঢেকে রাখছিল ছদ্ম হাসির আড়ালে। মা এখন মিথ্যে বলছেন ওকে সান্ত্বনা দিতে, শরীর খারাপের অজুহাত দিচ্ছেন। বিদিশার উপরে তিনি বিরক্ত, সেটাই প্রকাশ পেয়েছে। বিদিশা কি করে তাকে বোঝায়? মা মেয়েকে ভুল বুঝলে এর চেয়ে বড় কষ্ট যে আর কিছুই হতে পারে না। রাত 9:30টায় সৌম্য ফিরল। রাতের রান্না সেরে বিদিশা টিভি দেখছিল। পারমিতাও ছিলেন সাথে। সৌম্য এসেই হাঁকডাক শুরু করে দিল, বিদিশা খেতে দিয়ে দাও তাড়াতাড়ি, খুব ক্লান্ত আমি, তাড়াতাড়ি শুয়ে পড়ব ভাবছি। পারমিতা কাঠ হয়ে বসেছিলেন। ছেলে একবারও তো মাকে ডাকল না। সৌম্যের চোখ পড়ল মায়ের উপর। মা, তুমি এখনও বসে আছো? ডাক্তার বলেছে না রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে? হাই প্রেশারের রুগী তুমি, ওষুধ খেয়েও তো প্রেশার নামতে চায় না। যাও শিগগির শুয়ে পড়ো গিয়ে। মায়ের জন্য ছেলের এই উদ্বেগও পারমিতা স্বাভাবিক চোখে দেখলেন না। তিনি আবার ভুল বুঝলেন। তার মনে হলো সৌম্য তাকে সরিয়ে দিতে চাইছে এখান থেকে, তাই এত বাহানা করছে। শটান উঠে দাঁড়িয়ে রওনা হচ্ছিলেন নিজের ঘরের দিকে। বিদিশা হাত চেপে ধরল তাঁর। আবদারের গলায় বলল, মা তুমি খাবারটা দাও না, আমি আর সৌম্য একসাথে বসে খাই। মা খেয়েছে তো? সৌম্য প্রশ্ন করল। হ্যাঁ গো, এখন মা আমাদের খাবার বেড়ে দেবে, চলো বসি। বিদিশা শাশুড়ির হাত চেপে ধরেছিল। পারমিতা বুঝতে পারলেন তার অসন্তুষ্টির কারণ ধরে ফেলেছে বিদিশা। ধরা পড়ে গিয়ে বিরক্ত হয়ে উঠলেন। এই মেয়ে কি তাকে দয়া দেখাতে চায়? তার নিজের সংসারেই তাকে দয়া দেখানো হচ্ছে। তেলে বেগুনে জ্বলে উঠলেন। ভুলে গেলেন এই মেয়েটা তার ভালোবাসার কাঙাল। এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে শক্ত গলায় বললেন, অন্যদিন তো আমাকে দরকার হয় না, আজ ন্যাকামি করছিস কেন? ছাড় আমাকে, ঘুম পেয়েছে, আমি শুতে চললাম। মায়ের ঘুম পেয়েছে? তুমি এরকম করছো কেন? সৌম্য ব্যস্ত হয়ে বলে উঠল ওদিক থেকে। পারমিতা চলে গেলেন নিজের ঘরে। বিদিশা করুণ মুখে তাকিয়ে রইল সেদিকে। সৌম্য কিছু একটা বুঝতে পারল। তুমি কি দুপুরের ঘটনাটার জন্য মাকে সাদাসিধি করছিলে? ভেবেছ মায়ের কষ্ট হয়? দেখলে তো এখন। মায়ের কষ্ট হবে কেন? বরং তুমি সব সামলাতে পারছো বলে মায়ের তো আনন্দ হওয়ার কথা। বিদিশা জবাব দিল না। সৌম্যকে বলে কোনো লাভ নেই, ও বুঝবে না। ওপর থেকে দেখতে সব স্বাভাবিক মনে হলো বিদিশা বুঝতে পারছে মায়ের সঙ্গে একটা দূরত্ব তৈরি হচ্ছে। তিনি বিদিশাকে আগের মতো কাছে টেনে নিতে পারছেন না। চাইলেই যে কেউ মেয়ে হতে পারে না বা মা হতে পারে না। বিদিশা আগে বুঝতে পারেনি। ওর কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু বলতেও পারছে না। বিদিশা চেপে রাখতে চাইলেও ব্যাপারটা চাপা থাকলো না। ঘরে কিছু একটা পড়ছে।
পচা গন্ধ তো ছড়াবেই। এক রাতে সৌম্য বাড়ি ফিরতে পারমিতা গম্ভীর মুখে বললেন, আমি কাল গুরুদেবের আশ্রমে যাব, অনেক দিন যাওয়া হয়নি। ঠিক আছে, কিন্তু একা যেও না, বিদিশাকেও নিয়ে যেও, সৌম্য বলল। গুরুদেবের আশ্রম কাছেই, মা মাঝে মাঝেই ওখানে যায়, সারাদিন কাটিয়ে আবার বিকেলে ফিরে আসে। বিদিশাকে নিয়ে গেলে চলবে না, পারমিতা থমথমে মুখে বলছেন। কেন? সৌম্য অবাক। কারণ এবারে আমি মাসখানেক ওখানে থাকব। হঠাৎ? সৌম্য ভুরু কোঁচকাল। ইচ্ছে হয়েছে তাই? তুই আমাকে 1,000-5,000 টাকা দিস, কাল ভোরেই বেরিয়ে পড়ব। না, তোমার ওখানে যাওয়া চলবে না, সৌম্য জানিয়ে দিল। তোর কথায় নাকি? তুমি যাও, আবার বিকেলে ফিরে এসো। 1 মাস থাকার কি দরকার? তাছাড়া এক্ষুনি 5,000 টাকা বের করাও সমস্যা আমার কাছে। টাকা দিতে হবে বলেই যেতে বারণ করছিস? বিদ্রূপ পারমিতার গলায়। না গো মা, তুমি 1 মাস বাড়ির বাইরে থাকবে কেন মিছিমিছি? তাই তো বললাম। সৌম্য হতভম্ব। সব জানি, আমি বাড়ির বাইরে থাকলে তোর মাথা ব্যথা কিসের? বাড়িতে থাকলে তো মায়ের দিকে চেয়েও দেখিস না, বউকে নিয়েই ব্যস্ত। পারমিতা বিষ উগরে দিলেন। মা! সৌম্য আত্মনাদ করল প্রায়। তবুও পারমিতার মন ভিজল না। বিদিশা এতক্ষণ মা ছেলের কথা শুনছিল। ওর মুখ রক্তশূন্য, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। পারমিতা কঠিন গলায় বললেন, তুই টাকাটা দিলে দিস, নইলে আমি এমনিতেই চলে যাব। গুরুদেবকে সব খুলে বললে তিনি বুঝবেন সবই। তুমি তো জানো পুজোর মাস চলছে, এই মুহূর্তে 5,000 টাকা বের করতে সত্যিই সমস্যা হবে। কিছুদিন পরে যাও, তখন 5 কেন, আরও বেশি টাকা দিয়ে দেব। সৌম্য মাকে বোঝাতে চেষ্টা করে। বাহানা করিস না। কাকে ভুল বোঝাচ্ছিস? আমি কিন্তু সব বুঝতে পারছি। এই মেয়েটার থেকেই বুঝি মাকে ভুল বোঝাতে শিখছিস? মেয়েটাই তো তোকে শিখিয়েছে মাকে হেলাফেলা করতে, তাই না? কী সব বলছো তুমি? বিদিশা তোমাকে কি চোখে দেখে বুঝতে পারো না? ওসব লোক দেখানো ভালোবাসায় আর ভুলছি না। তুই আমায় টাকা দিবি কিনা বল, নইলে কাল আমি এমনিতেই চলে যাব। কথাগুলো বলে নিজের ঘরে চলে গেলেন পারমিতা। ভিতরের জমে থাকা বিষ উগরে দিতে পেরে ভারী হালকা লাগছে। বেশ হয়েছে, আরও আগে এমন করলে ভালো হতো। প্রচণ্ড অভিমানে বিদিশা একদম চুপ হয়ে গেছে। কাকে কি বোঝাবে? যাকে মায়ের জায়গায় বসিয়েছিল তিনি বিদিশাকে এত নীচ ভাবেন? রাতে সৌম্যের পাশে শুয়ে বলল, মাকে টাকাটা দিয়ে দাও একটু কষ্ট করে, নইলে তিনি টাকা না নিয়েই চলে যাবেন। মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি বিদিশা, মা কিন্তু এমন নন। কি হলো হঠাৎ বুঝতেই পারছি না। একটু সময় দাও মাকে, সৌম্য ব্যাকুল হয়ে বলল। ও নিয়ে আর ভেবো না, ক্লান্ত গলায় বিদিশা বলল। আসলেই আর এ নিয়ে ভাবতে পারছে না। ওর কি ক্ষতি হয়ে গেল সৌম্য বুঝতেই পারবে না। কিছু কিছু অনুভূতি কারো সঙ্গেই ভাগ করে নেওয়া যায় না। দিন 10 হলো পারমিতা আশ্রমে এসেছেন। প্রথম কিছুদিন শান্তিতে কাটলেও এখন তার মন কেমন করছে। সৌম্যের কথা মনে পড়ছে। এমনকি এটাও মনে হচ্ছে বিদিশার সাথে একটু বাড়াবাড়ি করে ফেলেছেন। মেয়েটা অতটাও খারাপ নয়, কিন্তু যতই এমন মনে হোক বিদিশাকে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। ছেলে হঠাৎ করে পাল্টে গেল কিভাবে? ওই মেয়েটার জন্য নিশ্চয়ই। পরের মেয়ের থেকে আর কী বা আশা করা যায়? বিষণ্ণ মনে আশ্রমের খোলা চত্বরে বসেছিলেন পারমিতা। মন্দিরে প্রতিষ্ঠিত ঠাকুরের দিকে আকুল নয়নে তাকিয়েছিলেন। মনে মনে বিড়বিড় করছিলেন, তুমি কি পারো না আমাকে ঠিক রাস্তা দেখাতে? কি করব আমি? মন যে টিকছে না এখানে। কতদিন আর নিজের সংসার ফেলে বাইরে পড়ে থাকা যায়? তার ভাবনার জাল ছিঁড়ে গেল প্রবল কাশির আওয়াজে। তাকিয়ে দেখলেন বয়স্ক ভদ্রমহিলা কাশতে কাশতে মাটিতে বসে পড়েছেন। তার মেয়ে উদ্বিগ্ন মুখে পিঠ ডলে দিচ্ছেন নরম হাতে। আজ না এলেই পারতে মা, কাশিটা খুব বেড়েছে তোমার। ভদ্রমহিলা জবাব দিতে পারছেন না। কাশির দমকে মুখ লাল হয়ে আছে। পারমিতা চেনেন এদের। চেনেন মানে মুখ চেনেন। মহিলা নিজের মেয়েকে নিয়ে প্রায়ই আশ্রমে আসেন। পারমিতা কাছে গিয়ে বললেন, জল আনোনি সাথে? একটু জল খাওয়াও তাকে, আরাম পাবেন।
মেয়েটা লজ্জিত হয়ে বলল, একটা বোতলই এনেছিলাম, রাস্তাতেই শেষ হয়ে গেছে। আপনি একটু মায়ের সাথে বসুন, আমি আশ্রমের কল থেকে জল ভরে আনছি। আমি জল নিয়ে আসছি, তুমি বসো। পারমিতা উঠে গিয়ে জল নিয়ে এলেন। ভদ্রমহিলা ঢকঢক করে জল খেয়ে স্বস্তির শ্বাস ছাড়লেন। মেয়েটা ধমকের সুরে বলল, এখন শিক্ষা হলো তো? বারবার বলেছিলাম আজ যেতে হবে না, শুনলেই না। মহিলা কাঁচুমাচু মুখে বললেন, হয়েছে রে বাবা, তুই আর ধমকাস না আমাকে। চুপ করে বসো এখানে, আমি জল ভরে নিয়ে আসছি। মেয়েটা উঠে যেতে যেতে পারমিতার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আপনি একটু মায়ের খেয়াল রাখবেন, আমি এক্ষুনি আসছি। পারমিতার বুকটা হু হু করছিল। তারও যদি এরকম একটা মেয়ে থাকতো, তাহলে হয়তো এভাবে একা থাকতে হতো না। এই মেয়েটার মতোই সেও সস্নেহ প্রশ্রয়ে আড়াল করে রাখত মাকে। পারমিতা একটু হেসে মহিলাকে বললেন, খুব মিষ্টি কিন্তু আপনার মেয়েটা দিদি, যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি ব্যবহার। ভদ্রমহিলা হাসলেন, সত্যি বলেছেন দিদি, ওকে আমি পেটে ধরিনি সেটা কেউ বলবে না, ও সত্যিই আমার মেয়ে। চমকে তাকালেন পারমিতা। মানে ও আমার ছেলের বউ, আমার ছোট বউমা। ভদ্রমহিলা হাসতে হাসতে বললেন। পারমিতা প্রচণ্ড অবাক হয়ে গেলেন। মেয়েটা বিবাহিত বুঝতেই পারেননি। আমি ওকে আপনার মেয়ে ভেবেছিলাম, প্রায়ই তো দেখি আপনাদের। হ্যাঁ, এই মেয়ে কিছুতেই একা ছাড়ে না আমাকে। বড় ছেলে বউ নিয়ে বাইরে থাকে, ছোট ছেলেরও সময় নেই, কিছু বললেই বউকে দেখিয়ে দেয়। মেয়েটাও হয়েছে তেমন, কোনো কাজেই না নেই। বেশ আছেন আপনি, তবে ছেলে আপনাকে সময় দেয় না বলে কষ্ট হয় না? তা কেন, ছেলে তো জানে মার একা নয়, বউ মায়ের সঙ্গে আছে, তাই নিশ্চিন্তে থাকে। আমার কষ্ট কিসের? ছেলে তো ছিলই, এবারে একটা মেয়েও পেলাম, এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? বিদিশার মুখটা মনে পড়ে গেল পারমিতার। সে বেচারেও তো মেয়ে হতেই চেয়েছিল। মিথ্যে অবিশ্বাস আর হিংসায় অন্ধ হয়ে কি ভুল কাজ করেছেন? নিজের ছেলেকে পর্যন্ত অবিশ্বাস করেছেন। ঠাকুরের কাছে বারবার মাপ চাইছিলেন পারমিতা। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। ভদ্রমহিলা ব্যস্ত হয়ে বললেন, কি হয়েছে দিদি, কাঁদছেন কেন আপনি? কিছু না, চোখ মুছতে মুছতে ধরা গলায় বললেন পারমিতা। সন্ধ্যাবেলা বেল বেজে উঠতে সৌম্য গিয়ে দরজা খুলে চমকে উঠল। মা দাঁড়িয়ে আছে সামনে। তুমি চলে এলে যে? 1 মাস থাকবে বলেছিলে তো? হ্যাঁ বলেছিলাম, এখন মনে হলো তাই চলে এসেছি। ভেতরে ঢুকতে ঢুকতে বললেন পারমিতা। বিদিশা রান্নাঘরে চা করছিল। পারমিতার গলার আওয়াজ পেয়ে কেঁপে উঠল। তাড়াতাড়ি বেরিয়ে এলো রান্নাঘর থেকে। ওকে দেখেই পারমিতা মাথা নামিয়ে নিয়েছেন। প্রচণ্ড লজ্জায় ওর চোখে চোখ মেলাতে পারছেন না। কেমন আছো মা? পারমিতা চোখ তুলে তাকালেন। বিদিশা অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছু না বলে পারমিতা শুধু হাত বাড়িয়ে দিলেন ছেলের বউয়ের দিকে। কোনো কোনো মুহূর্তে কথা বলাটা বাহুল্য মাত্র, নৈশব্দেই অনেক কিছুর উত্তর দিয়ে দেয়। বিদিশা জড়িয়ে ধরল মাকে। বুঝতে পারল সব ভ্রান্তি কেটে গেছে। এক মা আবার তার মেয়েকে বুকে তুলে নিয়েছেন। বিদিশার হারানো মা ফিরে এসেছেন নিজের মেয়ের কাছে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।